সুপ্রিয় সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার শেষ পর্বের শিক্ষার্থী, শুভেচ্ছা নেবে। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে মূলত আমি আলোচনা করব মাস্টার শেষ পর্বের মার্ক্সীয় সমাজবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বিচ্ছিন্নতাবোধের উপর। প্রিয় শিক্ষার্থী, বিচ্ছিন্নতাবোধ টার্মটি, প্রত্যয়টি সমাজবিজ্ঞানের আলোচনায়, বিশেষ করে মার্ক্সীয় সমাজবিজ্ঞানের আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ। এই প্রত্যয়টি অর্থাৎ বিচ্ছিন্নতাবোধ টার্মটি জার্মান ভাববাদী দর্শন থেকে এসেছে। তোমরা জানো, জার্মান দর্শন বেসিক্যালি দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ভাববাদী দর্শন, অন্যটি হচ্ছে বস্তুবাদী দর্শন। ভাববাদী দর্শন, যে দর্শনের প্রবক্তা হেগেল, সেই দর্শনে এই বিচ্ছিন্নতাবোধ টার্মটি নিয়ে ব্যাপক আলোচনা হয়। পরবর্তীতে কার্ল মার্কস যাকে দার্শনিক বলা হয়, যাকে অর্থনীতিবিদ বলা হয়, যাকে রাষ্ট্রবিজ্ঞানী বলা হয়, যাকে সমাজবিজ্ঞানী বলা হয়, তিনি এর বস্তুবাদী ব্যাখ্যা দিয়েছেন। বিশেষ করে এই বিচ্ছিন্নতাবোধের সাথে যে অর্থনৈতিক সম্পর্ক জড়িত আছে, পুঁজিবাদী অর্থনীতি কীভাবে জড়িত আছে, সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন। ফলে বিচ্ছিন্নতাবোধ টার্মটি, বিচ্ছিন্নতাবোধ প্রত্যয়টি একটি প্রত্যয় থেকে হয়ে উঠেছে একটি তত্ত্ব। সঙ্গত কারণে প্রশ্ন হচ্ছে, বিচ্ছিন্নতাবোধ আসলে কি, বা বিচ্ছিন্নতাবোধ কাকে বলে? প্রিয় শিক্ষার্থী, খুব সাধারণ কথায়, খুব সাদামাটা কথায় আমরা বলতে পারি, বিচ্ছিন্নতাবোধ হচ্ছে একটি মনস্তাত্ত্বিক বা সামাজিক অবস্থা, অর্থাৎ একটি মনস্তাত্ত্বিক বা সামাজিক অবস্থাকে নির্দেশ করে, যার ফলে ব্যক্তি সামাজিক অস্তিত্বের কতিপয় দিক থেকে নিজেকে বিচ্ছিন্ন বা আলাদা করে। প্রশ্ন হচ্ছে, সামাজিক অস্তিত্বটা কি? সামাজিক অস্তিত্ব হচ্ছে, যেমন আমি এখানে জব করি, আমার এখানে একটা অস্তিত্ব আছে, আমার বাসায় পরিবার আছে, স্ত্রী সন্তান আছে, আমার গ্রামে মা বাবা ভাই বোন আছে, অন্যান্য আত্মীয় স্বজন আছে। এই যে অস্তিত্ব, এক একটা অস্তিত্ব, এই অস্তিত্ব থেকে যখন আমি নিজেকে আলাদা করব, সে আলাদা করার নামই হচ্ছে বিচ্ছিন্নতাবোধ। আমি যদি আরও সহজ করে বলতে চাই, তাহলে বিচ্ছিন্নতাবোধ হচ্ছে কোনো পরিবেশ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখা, অপরের কাছে দায়িত্ব হারিয়ে ফেলা। অর্থাৎ আমি যে এই পরিবেশে আছি, এই পরিবেশ থেকে আমার যে কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেই দায়িত্ব কর্তব্য থেকে যখন নিজেকে গুটিয়ে ফেলবো, নিজেকে অন্যদের কাছ থেকে আলাদা করে ফেলবো, এবং অন্যের প্রতি আমার যে একটা রেসপন্সিবিলিটি আছে, আমার যে দায়িত্ব আছে, আমার যে কর্তব্য আছে, সেগুলো হারিয়ে ফেলবো, সেই অবস্থাকেই মূলত বিচ্ছিন্নতাবোধ বলা হয়। মূলত সমাজের মূল্যবোধের অভাবে কিংবা অর্থের অভাবে ব্যক্তি নিজের আত্মসিদ্ধি লাভের কোনো সুযোগ যদি না থাকে, ব্যক্তি যদি নিজেকে বাস্তবায়িত করতে না পারে, ব্যক্তি যদি হতাশ হয়ে জীবনযাপন করে, সেই অবস্থাকেই বিচ্ছিন্নতাবোধ বলা হয়। এর ফলে ব্যক্তি শুধু নিজস্ব সত্তা থেকে নয়, বরং সমাজের অন্যান্য ব্যক্তি থেকে, সামাজিক যে অন্যান্য সম্পর্ক আছে, সেই সম্পর্ক থেকেও নিজেকে আলাদা করে ফেলে। প্রিয় শিক্ষার্থী, আমি আগেই বলেছি, কার্ল মার্ক্সের মতে বিচ্ছিন্নতাবোধের সাথে শুধুমাত্র মানসিক বা মনস্তাত্ত্বিক সম্পর্ক জড়িত নয়, এর সাথে অর্থনীতি, বিশেষ করে আধুনিক পুঁজিবাদী অর্থনীতি জড়িয়ে আছে। তিনি গভীরভাবে লক্ষ্য করেছেন যে পুঁজিবাদের বিকাশ যত দ্রুত এগিয়ে চলছে, তত শ্রমিকদের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতাবোধ সৃষ্টি হচ্ছে, বিচ্ছিন্নতাবোধ বৃদ্ধি পাচ্ছে। প্রশ্ন করতে পারো, কেন এবং কিভাবে? এর উত্তর জানার জন্য আমাদেরকে আগে জানতে হবে
পুঁজিবাদী অর্থনীতি কাকে বলে বা পুঁজিবাদী অর্থনীতি আসলে কি। মূলত যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণ এবং পণ্য বা দ্রব্য উৎপাদনের উপায়ের উপর ব্যক্তির একচ্ছত্র মালিকানা থাকে এবং ব্যক্তির চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা, সেই অর্থনৈতিক ব্যবস্থাকে মূলত পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। এই অর্থনৈতিক ব্যবস্থায় মোড অফ প্রোডাকশন বা উৎপাদন প্রণালী সম্পূর্ণ মালিক শ্রেণী বা বুর্জোয়া শ্রেণী বা পুঁজিপতি শ্রেণীর নিয়ন্ত্রণে থাকে। এই অর্থনৈতিক ব্যবস্থায় মালিক শ্রেণী শ্রমিকদের শ্রম শোষণ করে তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে সম্পদের পাহাড় গড়ে তোলে। এর ফলে শ্রমিকদের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতাবোধ সৃষ্টি হয়। কার্ল মার্কসের মতে উৎপাদন যত বৃদ্ধি পাবে শ্রমিকদের শোষণ ততই বৃদ্ধি পাবে। বিচ্ছিন্নতাবোধ মূলত কার্ল মার্কসের দৃষ্টিকোণ থেকে তিনভাবে বিভক্ত করা হয়। একটা হচ্ছে উৎপাদিত বস্তু হতে শ্রমিক বা উৎপাদনকারীর বিচ্ছিন্নতা, উৎপাদনের প্রক্রিয়া থেকে শ্রমিকের বিচ্ছিন্নতা এবং অন্যান্য শ্রমিকদের থেকে শ্রমিকের বিচ্ছিন্নতা। আমরা প্রথমে আলোচনা করব উৎপাদিত বস্তু হতে শ্রমিকের বা উৎপাদনকারীর বিচ্ছিন্নতা নিয়ে। প্রিয় শিক্ষার্থী, একটি কলকারখানায় বা একটি কারখানায় যা উৎপাদন করা হয় তার নকশা এবং সেটি কিভাবে উৎপাদিত হবে তার উপর না শ্রমিক শ্রেণীর, না উৎপাদনকারীর, না ভোক্তার বা ক্রেতার কোনো ইচ্ছা অনিচ্ছার মূল্য থাকে। মূলত মালিক শ্রেণী বা বুর্জোয়া শ্রেণী ইঞ্জিনিয়ার ও শিল্প ডিজাইনারের ইন্টেলেকচুয়াল বা বৈদিক শ্রম এবং সাধারণ শ্রমিকের কায়িক শ্রমের সমন্বয়ে পণ্য বা দ্রব্য উৎপাদন করে। এই ক্ষেত্রে মূলত পণ্য উৎপাদন, নকশা প্রণয়ন এবং প্রোটোকলের উপর শ্রমিকের কোনো নিয়ন্ত্রণ থাকে না। এই উৎপাদন ব্যবস্থায় পুঁজিপতি শ্রেণী শ্রমিকদের শ্রম একটা বিনিময় মূল্যে ক্রয় করে। শ্রমিকের শ্রমে যে উৎপাদন হয় দেখা যায় যে তার মার্কেট মূল্য অনেক বেশি। অর্থাৎ শ্রমিককে যে শ্রম দেওয়া হয়, শ্রমিককে যে শ্রমের মজুরি দেওয়া হয় তার বিনিময়ে শ্রমিক যে উৎপাদন করে সেই উৎপাদনের মার্কেট মূল্য তার থেকে অনেক বেশি। আমরা একটা উদাহরণের সাহায্যে এটা ব্যাখ্যা করব। একটা কারখানায় দেখা যায় বাৎসরিক খরচ, বাসা ভাড়া 1 কোটি টাকা, কাঁচামাল 2 কোটি টাকা, যন্ত্রপাতি ক্রয়ের জন্য খরচ 1 কোটি টাকা, শ্রমিক মজুরি 2 কোটি টাকা, অন্যান্য খরচ 1 কোটি টাকা। মোট উৎপাদন খরচ হচ্ছে 60 কোটি টাকা। মালিক শ্রেণী কী করে? মালিক শ্রেণী এই 60 কোটি টাকার বিনিময়ে উৎপাদিত পণ্য মার্কেটে যখন বিক্রি করে এর সাথে লভ্যাংশ যোগ করে বিক্রি করে। দেখা গেল যে এই 7 কোটি টাকার পণ্য, এই 7 কোটি টাকার দ্রব্য মার্কেটে কমপক্ষে 10 কোটি টাকায় বিক্রয় করছে। এখান থেকে লাভ হচ্ছে 3 কোটি টাকা। সকল খরচ পরিশোধ করার পরেও মালিক 3 কোটি টাকা লাভ করছে। আর এই যে লাভ করলো এটা শ্রমিকের মূলত উৎপাদিত পণ্যের উপর বেস করে মালিক শ্রেণী লাভ করলো। এই যে 3 কোটি টাকা লাভ করলো এটা মূলত পণ্যের উদ্বৃত্ত মূল্য, যা পুঁজিপতি শ্রেণী, যা বুর্জোয়া শ্রেণী সম্পূর্ণ শ্রমকে শোষণ করে ভোগ করে। শুধু তাই নয়, এই 3 কোটি টাকা আবার পুঁজিপতি শ্রেণী উৎপাদন কাজে বিনিয়োগ করে আবার নতুন করে লভ্যাংশ আয় করবে। এর ফলে কি হয়? এর ফলে শ্রমিক বুঝে যায় সে যে উৎপাদন করে, সে যে পণ্যটা উৎপাদন করছে সেটা আসলে তার নয়, সে তার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা বোধ করে। শুধু তাই নয়,
শ্রমের ফলে যে পণ্যটা উৎপাদন হয় সেই পণ্যে শ্রমিকের কোনো আইডেন্টিটি থাকে না, তার যে সৃজনশীলতার কোনো চিহ্ন থাকে না, যে এটা আমি তৈরি করেছি, আমার চিহ্ন আছে, সেই চিহ্ন সেখানে থাকে না। কারণ পুঁজিপতি শ্রেণী আমার কাজটাকে ভাগ করে দেয়, আমাকে একটা কাজে এক্সপার্ট বানায় না। দেখা গেল যে শিল্প কারখানায় একজন শ্রমিক কেউ শার্টের কলার তৈরি করতেছে, কেউ কাফ তৈরি করতেছে, কেউ দেখা গেল এই প্লেট তৈরি করছে, কেউ এই বড়ি তৈরি করছে। ফলে সমগ্র যে সত্তায় যে আমার একটা অস্তিত্ব থাকবে সেটা থাকে না, যার ফলে ওই দ্রব্যটি, ওই পণ্যটি থেকে আমি বা শ্রমিক সম্পূর্ণ বিচ্ছিন্নতা বোধ করে। প্রিয় শিক্ষার্থী, উৎপাদিত বস্তু হতে আমরা শ্রমিক বা উৎপাদনকারী বিচ্ছিন্নতার সম্পর্কে আলোচনা করলাম। এবারে আলোচনা করব উৎপাদনের প্রক্রিয়া থেকে শ্রমিকের বিচ্ছিন্নতা। শ্রমিক যখন তার উৎপাদিত বস্তু থেকে বিচ্ছিন্ন হয় তখন উৎপাদন প্রক্রিয়া থেকেও বিচ্ছিন্ন হয়। কেননা উৎপাদিত যে পণ্যটা আছে, উৎপাদিত যে দ্রব্যটি আছে, তা কিন্তু উৎপাদনের প্রক্রিয়ারই ফলেই সেই পণ্যটা বা দ্রব্যটা উৎপাদন হয়। যে কোনো দ্রব্য বা পণ্য উৎপাদন একটা ধারাবাহিক কার্যক্রম। যখন একজন শ্রমিক এই ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে একটি পণ্য সঠিকভাবে সুন্দরভাবে তৈরি করতে সক্ষম হয়, তার মধ্যে একটা মানসিক তৃপ্তি থাকে, তাকে একটা মানসিক প্রশান্তি দেয়। কিন্তু পুঁজিপতি শ্রেণী কী করে? অনেক সময় শ্রমিকের মজুরি কমিয়ে দেয়, অনেক সময় কী করে? শ্রমিককে ছাঁটাই করে, তার চাকরির নিশ্চয়তা থাকে না। ফলে সে উৎপাদন কাজ থেকে গুটিয়ে পড়ে, বিচ্ছিন্নতা বোধ করে। কারণ যে এখানে তার কাজের নিশ্চয়তা নেই, সঠিক ন্যায্য মূল্য পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। এর ফলে কি হয়? তার মনস্তাত্ত্বিক জগতে এক ধরনের মানসিক আঘাত আসে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে দুই ধরনের। এক ধরনের মজুরির বাধ্যবাধকতা। মজুরি বাধ্যবাধকতাটা কি আসলে? মজুরি বাধ্যবাধকতা হচ্ছে শ্রমিক তার মজুরির জন্য মালিক শ্রেণীর সাথে দর কষাকষি করতে পারে না। শ্রমিককে যে মজুরি দেওয়া হয় সেই মজুরি তাকে রিসিভ করতে হয় বা গ্রহণ করতে হয়, কারণ এর কোনো বিকল্প নেই। কেন? যে মার্কেটে হিউজ পরিমাণ উদ্বৃত্ত শ্রমিক আছে, তাই খুব সহজে একজন শ্রমিককে ছাঁটাই করে নতুন একজন শ্রমিককে নিয়োগ দিতে পারে। একটা হচ্ছে কি উৎপাদন করবে তার উপর শ্রমিকের কোনো নিয়ন্ত্রণ নাই, শ্রমিকের ইচ্ছা অনিচ্ছার কোনো স্বাধীনতা নেই, সম্পূর্ণ ডিপেন্ড করে মালিক শ্রেণীর উপর। আমার উৎপাদন করতে ভালো লাগলেও আমাকে করতে হবে, খারাপ লাগলেও করতে হবে। আমার অনেক সময় দেখা যায় যে আমাদের এই কাজটা করতে ভালো লাগে না, এই কাজটা করতে ভালো লাগে, আমি ইচ্ছা করলে এই কাজটা করা বাদ ওই কাজটা করতে পারি, কিন্তু এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আমার সেই ইচ্ছার কোনো মূল্য নেই। ফলে বাধ্য হয়ে আমাকে ওই কাজটা, পুঁজিপতির ইচ্ছায় ওই কাজটা আমাকে করতে হয়। এতে করে কি হয়? এতে করে মানসিকভাবে কিন্তু আমি কাজটা করি না, দৈহিকভাবে করি। আমার দেহটা তখন, অর্থাৎ শ্রমিকের দেহটা তখন যন্ত্রে রূপান্তরিত হয়, যন্ত্রের মতো কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে পুঁজিপতি শ্রেণী কিন্তু শ্রমিকের এই শ্রমটা পণ্যে রূপান্তর করে, এই পণ্য বাজারে কেনা বেচা হয়। শ্রমিক তার পারিবারিক ভরণ পোষণ বা নিজে বেঁচে থাকার জন্য যতটুকু শ্রম দিলে বা যতটুকু শ্রম বিক্রি করলে তার চলবে, ইচ্ছা করে ততটুকু শ্রম বিক্রয় করতে পারে না।
তার চেয়ে বেশি শ্রম মালিক শ্রেণীর ইচ্ছায়, পুঁজিপতি শ্রেণীর ইচ্ছায় তার চেয়ে বেশি শ্রম তাকে দিতে হয় বা বিক্রি করতে হয়। আমরা জানি যে আমাদের ওয়ার্কিং আওয়ার হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। একজন শ্রমিক যদি বলে যে আমি এই সময় পর্যন্ত কাজ করব, এর বাইরে আমি কোনো ওভারটাইম কাজ করব না, মালিক শ্রেণী শ্রমিককে সেই স্বাধীনতা কখনোই দেয় না। মালিক শ্রেণী শ্রমিককে বাধ্য করে ওভারটাইম কাজ করার জন্য। কেন বাধ্য করে? যত উৎপাদন হবে মালিক শ্রেণী তত লাভ হবে, মুনাফা আসবে। কিন্তু এই যে অতিরিক্ত সময় শ্রমিকের অনিচ্ছায় শ্রমিক কাজ করতে বাধ্য হচ্ছে, ফলে শ্রমিক উৎপাদন প্রক্রিয়ার সাথে ওইভাবে খাপ খাইতে পারে না, নিজের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। আমরা যে আরও বলতে পারি, আমরা আরও বিষয়টা ব্যাখ্যা করতে পারি যে এই উৎপাদন প্রক্রিয়ায় শ্রমটাকে বিভাজন করে দেয়, শ্রমটাকে বিশেষীকরণ করে দেওয়া হয়। এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায়, এই উৎপাদন ব্যবস্থায় একজন ব্যক্তিকে, একজন শ্রমিককে কখনোই পুরোপুরি দক্ষ বা এক্সপার্ট করে গড়ে তোলা হয় না। শ্রমিককে আলাদা আলাদা করে কাজ ভাগ করে দেওয়া হয়, ফলে শ্রমিকের সমগ্র সত্তার বিকশিত হয় না। যখন একজন শ্রমিকের সমগ্র সত্তার বিকাশ হয় না, তখন সঙ্গত কারণে শ্রমিক ওই সত্তা থেকে, ওই দ্রব্য থেকে, ওই প্রণালী থেকে, ওই প্রক্রিয়া থেকে নিজেকে আলাদা করে। এর ফলে কি হয়? এর ফলে শ্রমিক উৎপাদন প্রক্রিয়া থেকে নিজেকে বাইরে অনুভব করে, অর্থাৎ সে তার কাজের বাইরে নিজস্ব একটা অস্তিত্ব খোঁজে, সে আর কাজের মধ্যে থাকে না, যা মূলত বিচ্ছিন্নতা বোধেরই নামান্তর। আমরা সর্বশেষ আলোচনা করব অন্যান্য শ্রমিক থেকে শ্রমিকের বিচ্ছিন্নতা। পুঁজিবাদে শ্রমিকের শ্রমকে প্রতিযোগিতামূলক বাজারে কেনাবেচা করা যায়। এর ফলে একদিকে শ্রমিকের ছাঁটাই এর সম্ভাবনা থাকে, মজুরি কমিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে, অন্যদিকে আবার কোনো কোনো কাজে, কোনো কোনো ক্ষেত্রে উচ্চ মজুরি দেওয়া হয়। সঙ্গত কারণে শ্রমিক কী করে? উচ্চ মজুরি বা বেশি মজুরি পাওয়ার জন্য কাজ করে। এর ফলে কি হয়? এর ফলে শ্রমিকরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে। পুঁজিপতিরা অর্থাৎ বুর্জোয়া শ্রেণীরা অত্যন্ত কৌশলে, অত্যন্ত সুকৌশলে উচ্চ মজুরির নামে শ্রমিকদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা সৃষ্টি করে দেয়, তাদের পারস্পরিক দ্বন্দ্বে সৃষ্টি করে দেয়, তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়, অর্থাৎ তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব উস্কে দেয়। এর ফলে একজন শ্রমিক অন্য একজন শ্রমিক থেকে বিচ্ছিন্নতা বোধ করে, অর্থাৎ কেউ কারো আপন নয়। আমি যদি সবসময় তাকে প্রতিযোগিতা ভাবি, আমি যদি সবসময় কাউকে হিংসা করি, ঈর্ষা করি, তার সাথে আমার কখনোই সম্পর্ক ভালো থাকবে না, বরং তার সাথে আমার এক ধরনের বিচ্ছিন্নতা বোধ সৃষ্টি হবে। প্রিয় শিক্ষার্থী, কার্ল মার্কসের মতে যতদিন পর্যন্ত এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা থাকবে, ততদিন পর্যন্ত এই বিচ্ছিন্নতা বোধ থাকবে। উৎপাদন যত বৃদ্ধি পাবে, ততই এই বিচ্ছিন্নতা বোধ বাড়বে। তিনি প্রত্যাশা করেছেন, অর্থাৎ কার্ল মার্কস আশাবাদ ব্যক্ত করেছেন, একদিন না একদিন এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বিলুপ্তি হবে। যখন কমিউনিজম বা সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে, তখনই এই বিচ্ছিন্নতাবোধ দূর হবে বা সমাজ থেকে বা উৎপাদন ব্যবস্থা থেকে চলে যাবে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো আলোচনা এই পর্যন্ত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।